সে কি মরে যায়নি? সে কি পালিয়ে যেতে পারল? সে কি আসলে প্রিন্স অ্যাডেসেকের প্রতিশোধ নিতে চাইছে? ট্রিসিকে দেখার সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি প্রায় নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণে রাখতে পারল না। যদিও কথোপকথন থেকে সে অনুমান করেছিল, তবুও সত্যটা সামনে আসায় তার প্রত্যাশার চেয়ে বেশি কিছু মনে হল। ড্রিম ডিফিনেশনের দরকার ছাড়াই সে ব্যাকল্যান্ডের সেই গ্রেট স্মগের কথা মনে করতে পারল। ট্রিসি তার সাথে কথা বলেছিল এবং তখন সে প্রিন্স অ্যাডেসেকের নিয়ন্ত্রণ থেকে পালাতে আর পর্দার আড়ালের সেই রহস্যময় ব্যক্তির ভাগ্য নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে মরিয়াছিল। সে অনুভব করেছিল তার দৈনন্দিন জীবন যন্ত্রণায় ভরা। যে ডেমনেস একসময় পুরুষ ছিল, সে কি প্রিন্স অ্যাডেসেকের প্রতিশোধ নিতে নিজের আত্মাকে কোনো দুষ্ট গডের কাছে বিক্রি করে দিল? এটা কি ধরনের বাজে রোমান্টিক গল্পের প্লট? ক্লাইন মোরেত্তিয়ের ঠোঁটের কোণ কেঁপে উঠল যখন সে দেখল মিস্টার ওয়াল্টার ট্রিসিকে এক ব্যাগ খাবার ছুঁড়ে দিল। তাকে কিছু উপদেশ শুনে সে ঘুরে সেই নির্জন রাস্তা থেকে চলে গেল। এই মুহূর্তে এমপি ম্যাচটের বাড়ি থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ক্লাইন মোরেত্তিয়ের দৃষ্টিসীমার মধ্যেই ছিল সেটা। রাস্তা ধরে ছায়া অনুসরণ করে সে দ্রুত নর্দমার প্রবেশপথের দিকে এগিয়ে গেল। সে আর কেউ না, হ্যাজেল, যে ম্যারাডার পাথওয়ের একটা মিস্টিক্যাল আইটেম বহন করছিল। সে মিস্টার ওয়াল্টারের সাথে দেখা করবে। এটা নর্দমার কোনো প্রবেশপথ নয়, এটা পরিষ্কার একটা জনবহুল শহরের প্রবেশপথ। ক্লাইন মোরেত্তি নিচের দিকে তাকালো এবং প্রায় কপালে হাত দিল। ম্যানহোলের কাছে এসে হ্যাজেল কয়েক সেকেন্ড সাবধানে চারপাশটা পর্যবেক্ষণ করল, তারপর ঢাকনা সরিয়ে নিচে নেমে গেল। পুরো প্রক্রিয়াটি কোনো দেরি না করেই একবারে ঘটে গেল। সামান্য ভেজা মাটিতে পা রেখে সে মরচে ধরা ধাতব পাইপ আর ধীরে বয়ে যাওয়া নর্দমার জল অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে লাগল। হঠাৎ সে অনুভব করল তার পিঠ ঠান্ডা হয়ে যাচ্ছে আর মেরুদণ্ড বেয়ে একটা শিরশিরানি নেমে গেল। তার চুল খাড়া হয়ে উঠতে লাগল। ঠিক তার পরপরই হ্যাজেল যেন একটা বরফ ঠান্ডা নদীতে ডুব দিল আর সে তার শরীরে একটা তীব্র ঠান্ডা অনুভব করল। সে ভয়ে আঁতকে উঠল যখন দেখল সে নিজেই অন্যদিকে হাঁটছে, সোজা ধাতব পাইপওয়ালা দেয়ালের দিকে। আর এটা তার ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে ঘটছিল। হ্যাজেলের মনে ভয়ের সঞ্চার হল। এরপরই তার অসাড় চিন্তার মধ্যে কিছুটা বিরতি এল। সে তার গলায় থাকা নেকলেসে নিজের সব স্পিরিচুয়ালিটি ঢেলে দিল। নেকলেসের 7টি সবুজ রত্ন একে অপরের থেকে সমান দূরত্বে ছিল। সেগুলোর চারপাশে ছোট ছোট হীরা বসানো ছিল। কুচকুচে অন্ধকারেও সেগুলো হালকা উজ্জ্বল আভা ছড়িয়ে দিচ্ছিল। হঠাৎ একটা রত্ন জ্বলে উঠল এবং সেই সবুজ আভা হ্যাজেলের ফ্যাকাশে মুখটা আলোকিত করে দিল। সে দেয়ালের গায়ে হেলান দিয়ে এক মুহূর্ত থামল। সে অদ্ভুতভাবে নিজের পা সামনে নিল, আবার সরিয়ে নিল। সেই মুহূর্তে হ্যাজেল যে ঠান্ডা অনুভব করছিল তা একটু থামল। সে কোনো দেরি না করে অন্য একটা সবুজ রত্ন জ্বালাতে নিজের স্পিরিচুয়ালিটি ব্যবহার করল। সে তার ডান হাত তুলল, নিজের দিকে লক্ষ্য করল আর কবজি ঘোরাল। একই সময়ে অনেক রহস্যময় প্রতীক আর নকশা তার মাথায় ভেসে উঠল, কারণ তার স্পিরিচুয়ালিটি আর কণ্ঠস্বর ক্ষণিকের জন্য বদলে গেল। সে রেথ শ্রিক এর বিয়ন্ডার ক্ষমতা চুরি করেছিল। হ্যাজেল চিৎকার করার জন্য মুখ খুলতেই সে লক্ষ্য করল তার হাত আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে জোর করে দ্রুত নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। তার সেই চিৎকার একটা গোঙানিতে পরিণত হল আর সে কয়েক কদম হেঁটে দেয়ালের দিকে গেল। সে অন্ধকার গলি পেরিয়ে কুচকুচে অন্ধকারের মধ্যে বসে পড়ল। সে খুব কষ্ট করে লড়াই করার চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হল না। সে তার গলায় থাকা নেকলেসটা সক্রিয় করার মতো অবস্থায়ও ছিল না। হ্যাজেলের গাঢ় বাদামি চোখগুলো ভয়ে আর অভিমানে বড় হয়ে উঠল। তার চোখে পানি জমতে শুরু করল এবং ধীরে ধীরে গাল বেয়ে নিচে নেমে এল। ঠিক এই মুহূর্তে মিস্টার ওয়াল্টার অন্য একটা পথ থেকে বেরিয়ে এলো, আবার নর্দমার প্রবেশপথে ফিরে এলো এবং চটপটে ভঙ্গিতে ওপরে উঠে গেল। 160 বোকল্যান্ড স্ট্রিটে লুকিয়ে ফেরার পর হ্যাজেল হঠাৎ নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেল। সে অনুভব করল সেই ঠান্ডা ভাবটা পুরোপুরি দূর হয়ে গেছে। সে প্রথমে অবাক হয়ে নিজের হাত তুলল, নাইট ভিশন ব্যবহার করে একবার দেখল। এরপর সে দিশেহারা হয়ে চারদিকে তাকাল, যেন নর্দমার অন্ধকারে অসংখ্য অজানা দানব লুকিয়ে আছে। হ্যাজেল দ্রুত ডান হাত দিয়ে নেকলেসটা স্পর্শ করল, সাবধানে উঠে দাঁড়াল এবং প্রবেশপথের দিকে হাঁটতে লাগল। সে ভয়ে পালিয়ে গেল না, বরং অন্ধকারের মধ্যে থেকে কোনো আক্রমণ আসতে পারে ভেবে সতর্ক থাকল। অবশেষে সে বোকল্যান্ড স্ট্রিটে ফিরে এল, যেখানে সে কালো স্ট্রিট ল্যাম্পের আলো দেখল, যা রাস্তার অবশিষ্ট বৃষ্টির চিহ্নগুলোকে আলোকিত করছিল। তখনই হ্যাজেল নিজের গতি বাড়াল এবং বাড়ির দিকে দৌড়াল। মাঝপথে সে হঠাৎ পেছনে ফিরে তাকাল, ভয়ে ভয়ে ম্যানহোলের ঢাকনা বন্ধ করে দিল। এসব করার পর সে ছায়া অনুসরণ করে নিজের বাগানে ঢুকল। গ্যাস আর পানির পাইপের সাহায্যে সে নিজের শোবার ঘরের বারান্দায় ঢুকে পড়ল। শুধুমাত্র তখনই সে আসলে চিন্তা করার মতো কিছুটা সময় পেল। সে চোখ বড় করে অবচেতনভাবেই চারদিকে তাকাল।
ধীরে ধীরে তার শরীর কাঁপতে শুরু করল। সে তার বাম হাত তুলল, নিজের কাপড় দিয়ে মুখ মোছার আশা করছিল, কিন্তু মাঝপথে থেমে গেল এবং পকেট থেকে একটা রুমাল বের করে নিল। নর্দমার ভেতরে সেনর তার গাঢ় লাল কোট আর ত্রিকোণ টুপি পরে নিঃশব্দে কথা বলল। হ্যাজেলের প্রতিক্রিয়া জানানোর মতো প্রাথমিক ক্ষমতা এখনও আছে, সে পুরোপুরি নতুন নয়। এরপর ক্লাইন মোরেত্তির নিয়ন্ত্রণে সে আবার অদৃশ্য হয়ে গেল এবং ট্রিসি যেখানে লুকিয়েছিল সেই গোপন ফাটলে ঢুকে পড়ল। রেইথের কাছাকাছি আসতেই কালো পোশাকের ট্রিসি ওপরের দিকে তাকাল এবং একটা দুর্বল কিন্তু জেদি হাসি দিল। সে বলল, দেখে মনে হচ্ছে তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সেই ভদ্র মহিলা বেশ ভাগ্যবান। সে হ্যাজেলকে টের পেয়েছিল এবং রেইথকে খুঁজে পেয়েছিল। সেনর এর অবয়ব ফুটে উঠল এবং সে হেসে উঠল। সে বলল, হয়তো তাকে মেরে ফেললে শুধু তোমার বিপদই বাড়বে। সত্যি বলতে সে ট্রিসিকে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে চেয়েছিল, কারণ সে তার করা মন্দ কাজগুলো জানত। সে জানত কিভাবে সে অ্যালফালফায়ের যাত্রী আর ক্রু সদস্যদের উত্তেজিত করে সমুদ্রের মাঝে একে অপরকে হত্যা করতে বাধ্য করেছিল। সে আরও জানত কিভাবে ট্রিসি অনেক নির্দোষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তবে ট্রিসি যে প্রিন্স অ্যাডেসেকের মৃত্যুর রহস্য তদন্ত করছে তা জানার পর ক্লাইন মোরেত্তি এর মাথায় নতুন একটা পরিকল্পনা এলো। সে ডেমোনেসকে উস্কে দেবে এবং কিছু বিষয়ে তার সাথে সহযোগিতা করবে। প্রিন্স অ্যাডেসাকের মৃত্যুর রহস্য মানেই ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সত্য। এই বিষয়টি তদন্ত করা খুব বিপজ্জনক হবে। অন্যদের জড়ালে আমার অপরাধবোধ হবে, এই ভেবে যে এর ফলে তাদের ক্ষতি বা মৃত্যু হতে পারে। ট্রিসিকে দিয়ে এটা করালে আমার কোনো মানসিক বোঝা থাকবে না। তার করা অপরাধগুলো তাকে নরকে পাঠানোর জন্য যথেষ্ট। একমাত্র সমস্যা হল সে হয়তো প্রিন্স অ্যাডেসাকের মৃত্যুর রহস্য তদন্তের সুযোগ নিয়ে নিজের কাজ হাসিল করতে চাইছে। আমার সাবধান থাকতে হবে যাতে আমি কারো হাতের পুতুল না হই আর কোনো বিপদ না ডেকে আনি। ক্লাইন মোরেত্তি এমনটা ভেবে সেনরকে 2 কদম সামনে এগিয়ে দিল। ট্রিসি তার সামনে থাকা মধ্যবয়স্ক মানুষটার দিকে তাকাল এবং হেসে উঠল। সে বলল, যেহেতু তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাহলে এগিয়ে চলো মিস্টার সেনর। এই মুহূর্তে ম্যারিওনেটের ইন্দ্রিয় ট্রিসির চারপাশে ভেসে থাকা অগণিত সুতো দেখতে পেল, আর তার মাঝখানে ফ্যাকাশে মুখ নিয়ে বসেছিল সে নিজে, কালো পোশাকে। এটা তার জালের মাঝখানে থাকা একটা মাকড়সার মতো দেখাচ্ছিল, কিন্তু সেটা প্রলোভন আর করুণায় ভরা ছিল, যা মানুষকে তার কাছাকাছি আসতে বাধ্য করে। ম্যারিওনেট থামল এবং বলল, তুমি আমাকে চেনো? ট্রিসির অভিব্যক্তি কিছুটা আনমনে ছিল। সে ধীর স্বরে উত্তর দিল, আমি একবার সমুদ্রের মাঝে একটা অবিস্মরণীয় সময় কাটিয়েছিলাম। সে সময় তুমি তখনও একজন পুরুষ ছিলে। ক্লাইন মোরেত্তি মনে মনে উপহাস করল আর হেসে উঠল। সে বলল, তুমি প্রিন্স অ্যাডেসাকের মৃত্যুর তদন্ত কেন করছ? সে কি আত্মহত্যা করেনি? ট্রিসি সাথে সাথে ওপরের দিকে তাকাল এবং রাগে তার মুখ লাল হয়ে গেল। সে বলল, আত্মহত্যা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ কেউ তা স্বেচ্ছায় করে, অন্যরা বাধ্য হয়। হতেই পারে না সে সত্যিই প্রিন্স অ্যাডেসাকের মৃত্যু নিয়ে ভাবে। ভদ্র মহিলা, তুমি কি ভুলে গেছ তুমি একসময় পুরুষ ছিলে? তুমি কি সেই যন্ত্রণার কথা ভুলে গেছ যা নিয়ে আগে কথা বলছিলে? আমাকে বলো না এটা সেই স্টকহোম সিন্ড্রোম, যেখানে ক্যাপচার করার পর সামান্য দয়ায় তুমি তোমার বন্দীকারীর সাথে সম্পর্ক গড়ে তুলেছিলে। যাই হোক, আমি একজন স্পেকটেটর নই, আর আমি বুঝতে পারব না সে সত্যি বলছে কিনা। ক্লাইন মোরেত্তি সেনরকে হাসাল। সে বলল, তাহলে তুমি বিশ্বাস করো প্রিন্স অ্যাডেসাককে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল? তুমি এই বিষয়টি তদন্ত করতে উইলিয়াম সাইক্সকে খুঁজেছিলে? ট্রিসিয়ের মুখে থাকা রাগী ভাবটা অদৃশ্য হয়ে গেল, আর একটা করুণ কিন্তু সুন্দর হাসি ফুটল। সে বলল, ঠিক তাই। সেই ছিল যে অ্যাডেসাককে একটা স্পিরিচুয়ালিটি অবলিটারেশন বুলেট দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। তবে সে নিজেও অন্যদের আদেশে কাজ করছিল। শেষ আনন্দটুকু পেতে সে সবকিছু ফাঁস করে দিয়েছিল। সে আসলে আমাকে ছুঁতেও পারেনি। এমনকি আমি তাকে আমার আগের ছবিও দেখিয়েছিলাম। সে আরও বেশি যন্ত্রণা আর হতাশায় ভরা অবস্থায় মারা গেল। উইলিয়াম সাইক্স কি সহ্য করেছিল তা আমি কল্পনাও করতে পারি না। ট্রিসি আগেও যেমন জটিল ছিল এখনও তাই আছে। প্লেজার পর্যায়ের ডেমোনেসরা সত্যিই আকর্ষণে ভরা থাকে। প্রতিটি অভিব্যক্তি আর কাজই প্রলোভনে ভরা থাকে। তবে আমি বুঝতে পারছি যে ট্রিসি নিজেকে খুব ভালোভাবে সামলে নিয়েছে, শুধুমাত্র প্রয়োজন হলেই সে এটা ব্যবহার করে। সে কি ইতিমধ্যে অ্যাডভান্স করেছে, নাকি এটা ভালোবাসার জন্য? ক্লাইন মোরেত্তি উপহাস করে সেনরকে জিজ্ঞেস করাল, সে কে? প্রশ্নটি করার সময় ক্লাইন মোরেত্তি কোনো উত্তর পাওয়ার আশা করেনি, কিন্তু ট্রিসি হেসে উত্তর দিল, ভাইকাউন্ট স্ট্র্যাটফোর্ড, রাজপরিবারের রয়্যাল গার্ড ক্যাপ্টেন।